Assalamu alaikum. Good morning, everyone. I hope you're all doing well and safe. This is Tanmay Dotto with you, and this is our English class. You know that, right? Okay. So, আমরা প্রিভিয়াস ক্লাসে কি পড়েছিলাম? আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা পড়ছিলাম বেসিক্যালি ইউনিট 6 গোয়িং অন আ ফরেন ট্রিপ এবং একটা বিদেশে যখন আমরা যাই তখন বিদেশে যাওয়ার সময় কোন রুলস এন্ড রেগুলেশনস গুলো আমাদের ফলো করে যেতে হয় বা কোন সিস্টেমের ভেতর দিয়ে আমাদের যেতে হয় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বেসিক্যালি আমরা পড়ছিলাম। তার মধ্যে আমরা গত ক্লাসে যে লেসনটা পড়েছিলাম সেই লেসনটা ছিল হচ্ছে গোয়িং থ্রু ইমিগ্রেশন। আমরা সবাই ইমিগ্রেশন ওয়ার্ডটার সাথে পরিচিত। আমরা যারা দেশের বাইরে গিয়েছি তারাও কিন্তু আমরা জানি যে আসলে ইমিগ্রেশনের কাজটা কি বা ইমিগ্রেশনে মূলত কি ধরনের কাজ হয়ে থাকে। এই বিষয়গুলো নিয়ে যে একজন নতুন যাত্রী বা যে কখনো বাইরের কান্ট্রিতে যায়নি ওরকম একজন মানুষ যখন বাইরের কান্ট্রিতে যাবে তখন তাকে আসলে ইমিগ্রেশনে কোন কোন জিনিসগুলো ফেস করতে হতে পারে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা গত লেসনটাতে পড়েছিলাম। এবং আজকে আমরা গোয়িং অন আ ফরেন ট্রিপ আমাদের যে ইউনিট 6 রয়েছে এই ইউনিট 6 এর আজকে আমরা পরবর্তী লেসনটা পড়বো যেটা হচ্ছে লেসন 4 বোর্ডিং দ্য প্লেন। আচ্ছা, প্লেনে ওঠার পর বেসিক্যালি যেই জিনিসগুলো ঘটে বা প্লেনে ওঠার পর আমাদের যে এক্সপেরিয়েন্সটা হবে একদম নতুন যারা আমরা বাইরের কান্ট্রিতে যাব আমরা বিশেষ করে এটাই দেখবো এখন বোর্ডিং অন আ প্লেন। আর এছাড়া আমাদের সাথে যারা ফেসবুকে রয়েছেন তাদেরকে বলবো আমরা বেশি বেশি করে যাতে ক্লাসটা শেয়ার করে দেই। বেশি বেশি করে ক্লাসটা শেয়ার করলে কিন্তু আপনাদের মতো আরো অনেকগুলো মানুষ আমাদের এই ক্লাসটা দেখার সুযোগ পাবে। আচ্ছা, আমাদের সাথে যারা জুমে কানেক্টেড আছেন আপনারা একটু বলেন তো গতকাল আমি আপনাদের সাথে একটা নতুন রুটিন শেয়ার করেছিলাম, রাইট? Am I right or wrong? Yes, exactly. আমাকে সাবরিনা মাথা নোয়াচ্ছেন, আমাকে হচ্ছে সামিউল ইসলাম অলরেডি আপনি থামস আপ দিয়ে দিয়েছেন। তার মানে হচ্ছে গত ক্লাসে আমরা কিন্তু নতুন রুটিনটা দিয়ে দিয়েছি যে আগামী রবিবার থেকে বা হচ্ছে সানডে থেকে আমরা কি করব এই নতুন রুটিনে আমাদের লাইভ ক্লাসগুলো যাবে। ওকে, তারপর আমাদের যে আজকে নেক্সট ক্লাসটা আছে পরবর্তী ক্লাসে আমরা রুটিনটা আরেকবার যারা গত ক্লাসটা মিস করেছি তাদের জন্য আরেকবার নেক্সট ক্লাসে আমাদের যে টিচার রয়েছেন যে মিস রয়েছেন উনি আমাদের সাথে আরেকবার রুটিনটা শেয়ার করে দেবেন যাতে করে আমরা যদি গত ক্লাসটা মিস করে থাকি তাহলে যাতে আমরা আজকে সেই জিনিসটা আবার পেয়ে যাই, রুটিনটা আমরা আবার জানতে পারি। যাই হোক, তাহলে আমরা চলুন এবার আমাদের স্লাইডটা দেখি। যদি আমরা স্লাইড দেখতে পাই আমরা একটু থামস আপ দিয়ে জানাবো। আচ্ছা, আমরা মনে হয় স্লাইডটা দেখতে পাচ্ছি। ওকে, সাবিনা থামস আপ দিয়ে দিয়েছেন অলরেডি, সামিও থামস আপ দিয়েছেন। ওকে, দেখুন আমাদের আজকের যে আজকের স্লাইডটাই কিন্তু আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা আগেই বলেছিলাম যে বোর্ডিং দ্য প্লেন। ওকে, তার মানে হচ্ছে বোর্ডিং দ্য প্লেনের বেশ কিছু ওয়ার্ড মিনিং আমরা আজকে জানবো। আমরা সবাই জানি আমাদের ওয়ার্ড মিনিং গুলো এক্সামের জন্য কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্ব বহন করে থাকে এই ওয়ার্ড মিনিং গুলো। সো আমাদের এই ওয়ার্ড মিনিং গুলো কিন্তু অবশ্যই জানতে হবে। লাউঞ্জ শব্দটার সাথে আমরা সবাই পরিচিত যারা আমরা দেশের বাইরে গিয়েছি, বিশেষ করে যারা আমরা এয়ারপোর্টে গিয়েছি। সো এয়ারপোর্টে কিন্তু লাউঞ্জ থাকে। লাউঞ্জ মানে হচ্ছে বিশ্রাম কক্ষ বা আরাম কক্ষ। এটা আমরা একদম প্রথমে যখন স্টার্ট করেছিলাম এট দ্য এয়ারপোর্ট লেসন দিয়ে তখন একটা এয়ারপোর্ট লেসনও কিন্তু আমরা এই লাউঞ্জ কথাটি পেয়েছিলাম। তারপর আরেকবার দিলাম। এমন সময় হয় না অনেক ওয়ার্ড থাকে যে ওয়ার্ড গুলো আসলে আমরা একবার দুবার পড়লে হয়তো ভুলে যাই, এই জন্য আরেকবার জাস্ট মনে করিয়ে দেওয়ার জন্য আমরা এই ওয়ার্ডটি আবার অ্যাড করে দিয়েছি। লাউঞ্জ মানে হচ্ছে আরাম কক্ষ। এরপরে দেখুন লাগেজ। আচ্ছা, লাগেজের যদি আমি অ্যাকচুয়াল বাংলা বলি, লাগেজের অ্যাকচুয়াল বাংলা কিন্তু হচ্ছে লটবহর। এটা আমরা হয়তোবা অনেকেই জানি না যে লাগেজ আমরা সবাই আসলে লাগেজই বলি, কিন্তু এই লাগেজের অ্যাকচুয়াল বাংলাটা হচ্ছে লটবহর। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে আরেকটি বাংলা অ্যাড করে দিয়েছি, সেটা হচ্ছে বাক্স পেটরা। বাক্স পেটরা কিন্তু আমরা সবাই চিনি বা সবাই আমাদের জন্য খুব সুবিধা হয় এই বাক্স পেটরা ওয়ার্ডটা, তাই আমি বাক্স পেটরা ওয়ার্ডটা ইউজ করেছি আপনাদের বোঝার সুবিধার্থে, কিন্তু অ্যাকচুয়াল বাংলাটা কিন্তু হচ্ছে লটবহর। আমরা এই ওয়ার্ড মিনিং গুলো সবাই একটু খাতায় লিখে নিব। আমি দেখতে পাচ্ছি সামি লিখছেন অলরেডি। সাবরিনা আপনি কি ওয়ার্ড মিনিং গুলো লিখছেন খাতায়?
হ্যাঁ, সাবিনাও লিখছে এবং আমরা ফেসবুক থেকে যারা শুনছি আমরাও কিন্তু এই ওয়ার্ড মিনিং গুলো লিখে নেবো, কারণ এই ওয়ার্ড মিনিং গুলো আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আমরা যখন প্যাসেজ পড়তে যাব তখন যদি আমরা বেশ কিছু ওয়ার্ড না জানি, আমাদের প্যাসেজটা বোঝাও কিন্তু অনেকটা কষ্টসাধ্য হয়ে যাবে। এরপর দেখুন সিজ। আমরা সবাই এই সিজ ওয়ার্ডটার সাথে পরিচিত। আমরা সব সময় দেখি যে তোমার মোবাইল আজকে সিজ করে নিব, ঠিক আছে, হ্যাঁ আমার ফ্রেন্ডের মোবাইল আজকে স্যার সিজ করে নিয়েছে। হ্যাঁ, এই ওয়ার্ডটার সাথে আমরা সবাই পরিচিত। তো হোয়াটস দ্য মিনিং অফ সিজ? সিজ মানে হচ্ছে বাজেয়াপ্ত করা, ঠিক আছে। কোনো একটা জিনিস যখন আপনার ব্যবহার আপনি আর করতে পারবেন না, বা আপনার ব্যবহারের অধিকার যখন আপনি হারিয়ে ফেলবেন ওই বিষয়টার উপর, ওই জিনিসটার উপর, তখন সেটা হয়ে যাবে বাজেয়াপ্ত। আর এই বাজেয়াপ্ত বোঝাতেই আমরা বেসিক্যালি এই সিজ ওয়ার্ডটা ইউজ করে থাকি। তো আশা করছি আমরা এ পর্যন্ত সবাই বুঝতে পেরেছি। আমরা যদি বুঝে থাকি তাহলে আমরা অবশ্যই কিন্তু একটি থামস আপ দিতে পারি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা পরের স্লাইডটাতে চলে যাচ্ছি। দেখুন, পরের স্লাইডে বলা আছে এনক্লোজড। এনক্লোজড মানে হচ্ছে পরিবেষ্টিত বা অবরুদ্ধ। কোনো একটা জায়গা যদি আটকানো থাকে, ঠিক আছে, সেটাকে বলা হবে এনক্লোজড। যেমন আমরা সবাই এটিএম বুথে যাই, এবং এটিএম বুথে যাওয়ার পর কি হয়, আমাদের এটিএম বুথের চারপাশ কিন্তু একদম বদ্ধ থাকে, আটকানো থাকে, তাই না? হ্যাঁ, এটা কিন্তু একটা এনক্লোজড এরিয়া থাকে, একটা অবরুদ্ধ কক্ষ, ঠিক আছে। তো এইরকম কোনো কিছু পরিবেষ্টিত বা অবরুদ্ধ বোঝাতে আমরা এনক্লোজড ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। এরপর ফর্মালিটি, যে ওয়ার্ডটার সাথে আমরা প্রত্যেকে পরিচিত। ফর্মালিটি মানে হচ্ছে আনুষ্ঠানিকতা, ঠিক আছে। যখন আমরা সবসময় বলি যে এত ফর্মালিটি করার দরকার নেই, বা একটা ফর্মালিটিরও তো ব্যাপার আছে, এ ধরনের কথাগুলো যখন আমরা বলি, তো এই ফর্মালিটির মানেটা হচ্ছে, বা ফর্মালিটির মিনিংটা হচ্ছে আনুষ্ঠানিকতা। ওকে, এরপর আমাদের নেক্সট যে ওয়ার্ডটা আছে আইলসেট, ঠিক আছে। আইলসেট এটা হচ্ছে আমরা যারা বিমানে ভ্রমণ করেছি, বা যারা আমরা বিমানে ভ্রমণ করব, তো আমরা তখন দেখবো যে আইলসিট জিনিসটা কি। আইলসিট হচ্ছে করিডোর আসন। বিমানের যে করিডোর থাকে, এই করিডোরের সাথে যে সিটটা থাকে সেটাকে বলা হয়ে থাকে আইলসেট। সো যারা আমরা গিয়েছি অলরেডি দেশের বাইরে, বা আমরা দেশের ভেতরেই যদি আমরা বিমানে উঠে থাকি, লাইক ঢাকা থেকে কক্সবাজার গেলাম, আমরা প্লেনে গেলাম, সো তখন বেসিক্যালি আমরা আইল সিটটা দেখতে পারবো। সো বিমানে না উঠলে এই আইল সিটটা আসলে দেখা বা এটার সামনাসামনি এক্সপিরিয়েন্স করা আমাদের জন্য একটু কষ্ট। তারপর যতটুকু বলার আমি বলে দিলাম, আইল সিট মানে হচ্ছে বিমানের যে করিডোর থাকে, লম্বা করিডোর, এই করিডোরের সাথে যে সিটটা থাকে সেটাকে বলা হয়ে থাকে আইল সিট, যেটাকে আমরা বাংলায় করিডোর আসনও বলতে পারি। আশা করছি আমাদের ওয়ার্ড মিনিং গুলো এই পর্যন্ত প্রত্যেকের লেখা হয়ে গেছে। ওকে, আমাদের ওয়ার্ড মিনিং গুলো যদি লেখা হয়ে থাকে তাহলে আমরা পরবর্তী স্লাইডটিতে প্রবেশ করছি। দেখুন, এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, যে ছবিটা কি, একটা প্লেন, এবং প্লেনের মধ্যে কি দেখুন, এখানে কিন্তু যাত্রীরা প্লেনে উঠছেন, তাই না? আচ্ছা, তো বোর্ডিং দ্য প্লেন একটা এরকম একটা বিষয় কিন্তু আমরা বুঝতেই পারছি প্লেনটা দেখে, যে যাত্রীরা প্লেনে উঠছে, প্লেন কিছুক্ষণের মধ্যেই হয়তো বা ছেড়ে দেবে বা যাত্রা শুরু করবে। তাহলে আমাদের যে প্যাসেজটা, সেই প্যাসেজটা মূলত কিভাবে স্টার্ট হচ্ছে আমরা একটু দেখি। মিতা, জারা, মিস্টার এন্ড মিসেস ইসলাম all sit at the lounge. They all have hand luggage with them. ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি তারা এখন তাদের ইমিগ্রেশনের সমস্ত প্রসেস শেষ হয়ে যাওয়ার পর তারা এখন প্লেনে উঠেছেন, এবং প্লেনে উঠবেন, প্লেনে উঠবেন, এবং প্লেনে ওঠার আগে তারা কিন্তু এই প্যাসেঞ্জার লাউঞ্জে বসে আছেন। এটা আমরা গত ক্লাসে দেখেছিলাম যে তারা ইমিগ্রেশন বুথ থেকে সমস্ত কাজ শেষ করে তারা কিন্তু প্যাসেঞ্জার লাউঞ্জের দিকে চলে গিয়েছিলেন, এবং তারা এখন প্যাসেঞ্জার লাউঞ্জে বসে আছেন, এবং সেখানে তাদের প্রত্যেকের হাতে কি রয়েছে, হ্যান্ড লাগেজ রয়েছে। এবং মিস্টার ইসলাম, দ্যাট মিনস মিস্টার মাজহারুল ইসলাম, তিনি প্রশ্ন করছেন তার মেয়ে এবং তার যে ভাতিজি আছে মিতা, তাদের দুজনকে উদ্দেশ্য করে প্রশ্ন করছেন, মিতা, জারা, আর ইউ টু ক্যারিং এনি লিকুইড, লোশন, জেল অর ক্রিম ইন ইউর ক্যারি অন লাগেজ? তখন প্রশ্ন করা হলো যে তোমরা কি তোমাদের যে লাগেজটা নিয়েছো, হ্যান্ড লাগেজটা, ওটার মধ্যে কি তোমরা কোনো ধরনের লিকুইড জাতীয় দ্রব্য বা লোশন, জেল অথবা ক্রিম জাতীয় কোনো কিছু কি তোমরা নিয়েছো তোমাদের লাগেজের মধ্যে? তখন মিতা এখান দিয়ে অ্যান্সার দিচ্ছে, আই হ্যাভ আ স্মল লিপ জেল ইন ইট। হোয়াই আঙ্কেল? তখন মিতা উত্তরে আমরা জানতেই পারলাম যে মিতার কাছে একটা ছোট্ট লিপ জেল আছে। লিপ জেল আমরা সবাই চিনি, যে লিপ জেলটা শীতকালে আমরা আসলে ঠোঁটে দিয়ে থাকি, ঠোঁট ফাটার ভয়ে, ঠিক আছে। সো ঠোঁট যাতে না ফাটে সেজন্য আমরা লিপ জেল দিই। তো এরকম একটা লিপ জেল কিন্তু
রয়েছে কার কাছে, মিতার কাছে। এবং তখন মিতা জানতে চাইল যে কেন তার আঙ্কেল এই ধরনের প্রশ্নটা করলেন, যে কোনো লোশন, লিকুইড বা জেল টাইপের কোনো কিছু তাদের কাছে আছে কিনা। সেই জিনিসটা জানার জন্য সে বলছে যে হোয়াই আঙ্কেল, আঙ্কেল কেন, মানে কিসের জন্য আপনি প্রশ্নটা করলেন আর কি। ওয়েল ইফ ইট ইজ ভেরি স্মল ওয়ান দেয়ার ইজ নো প্রবলেম। তখন আঙ্কেল বলছেন যে ওকে, সমস্যা নেই, যদি এটা খুবই ছোট্ট হয় তাহলে আসলে কোনো ধরনের কোনো সমস্যা কিন্তু হবে না। তার মানে কি, তার মানে বড় কোনো জিনিস যদি হয় তার মানে ডেফিনেটলি এটা একটা প্রবলেম ক্রিয়েট করবে, তাই না? ওকে, সো এটা কিন্তু আমরা আঙ্কেলের কথায় বুঝতে পারলাম যে যদি কোনো ছোট জিনিস আমরা আমাদের লাগেজের মধ্যে ক্যারি করি তাহলে হয়তো সেটা কোনো প্রবলেম ক্রিয়েট করবে না আমাদের ইমিগ্রেশনে, বাট যদি অনেক বড় হয় তাহলে কিন্তু সেটা একটা প্রবলেম ক্রিয়েট করবে। সো কি ধরনের প্রবলেম ক্রিয়েট করবে সেটা আমরা একটু দেখি পরবর্তী অংশে। দেখুন পরবর্তী অংশটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, বাট ইফ ইউ হ্যাভ মোর দ্যান 100 ml you have to put it in the checked-in luggage. There are not allowed on board in hand luggage. তার মানে দেখুন এখানে বলাই হচ্ছে যে যদি 100 মিলির নিচে হয়, 100 মিলির বেশি হয়, মানে যেই লোশন বা ক্রিম টাইপের বা জেল টাইপের কোনো জিনিস যদি আপনি নিয়ে যান এবং সেটা যদি 100 ml এর বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সেটা ক্যারি করতে পারবেন না, বা ওই জিনিসটা নিয়ে আপনি কিন্তু প্লেনে উঠতে পারবেন না। এটা কিন্তু কোনোভাবেই অ্যালাউ করবে না। তখন তারা কি করবে দেখুন, ফর সিকিউরিটি রিজন the officials who do checked who do baggage checking will seize and throw them away. তার মানে দেখুন তারা কি করছে, যদি এই সিকিউরিটি রিজন বা নিরাপত্তাজনিত কারণে কি করবে, আপনার কাছে থাকা এই জিনিসগুলোকে তারা কি করবে, সিজ করে নেবে, বাজেয়াপ্ত করে নেবে এবং তারা কিন্তু এটাকে ফেলে দেবে। তাদের যে একটা বিন থাকে এয়ারপোর্ট আপনারা গেলে দেখবেন, ওই বিনের মধ্যে, ঠিক আছে, বা হচ্ছে ওই ট্র্যাশের মধ্যে তারা কি করবে, ওটাকে থ্রো করে ফেলে দেবে যে না আপনি এটা নিতে পারবেন না। বা নিশ্চয়ই বুঝতে পেরেছি। সো আমরা যদি কখনো বাইরের কান্ট্রিতে যাই বা প্লেনে ভ্রমণ করি তাহলে 100 ml এর বেশি এ ধরনের কোনো লোশন বা লিপ জেল এই টাইপের কোনো কিছু কিন্তু নেওয়া যাবে না বা আমরা নিতে পারবো না। তাহলে কিন্তু আমাদের একটা প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে, আমাদের এই জিনিসটা তো আমরা নিতে পারবোই না, বরং এটাকে আমাদের কি করবে অফিসাররা যারা ব্যাগ ট্যাগ চেক করে থাকে তারা এটাকে ছুঁড়ে বিনের মধ্যে ফেলে দেবে, ঠিক আছে। সো আমরা এই জাতীয় জিনিসগুলো যখন নেব তখন আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে যে আসলে আমার জিনিসটার ওজন কতটুকু অ্যাকচুয়ালি। সো ওজনটা বুঝে আমাকে তারপর এই জিনিসগুলো সাথে নিয়ে যেতে হবে। আশা করছি এ পর্যন্ত আমরা প্রত্যেকেই সুন্দর মতো করে বুঝতে পেরেছি। যদি বুঝে থাকি অবশ্যই একটা থামস আপ কিন্তু আমরা দিয়ে দেব। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে চলে যাচ্ছি আমরা পরবর্তী অংশটাতে। দেখুন পরবর্তী অংশে কি বলা হয়েছে, মিতা, জারা, Juma Islam and Mazharul Islam go through the security checking and wait in the enclosed area. তার মানে দেখুন আমরা জানি, আমরা আগের প্যাসেজে জেনেছিলাম জুমা ইসলাম এবং মাজহারুল ইসলাম তারা দুইজন হচ্ছেন জারার বাবা এবং মা এবং মিতার আঙ্কেল এবং আন্ট। ওকে, তারা তখন কি করছেন, তারা সবাই মিলে এই সিকিউরিটি চেকিং এর ভেতর দিয়ে তারা যখন যাচ্ছেন একটা এনক্লোজড এরিয়া, একটা বদ্ধ ঘরের মধ্যে দিয়ে যেতে হয়। ওখানে আসলে সবকিছু চেক করা হয়, ঠিক আছে, আপনার পুরো বডি চেকিং হয়, আপনার ব্যাগ চেকিং হয়, এভরিথিং চেক করে দেন হচ্ছে আপনাকে অনুমতি দেয়, ওকে আপনি নেক্সট স্টেপে যেতে পারেন। হ্যাঁ, এরকম একটা এনক্লোজড এরিয়ার মধ্যে চেক হচ্ছে এবং তারা হচ্ছে সেই সিকিউরিটি চেকিং এর জন্য ওয়েট করছে। All the formalities are done. Now they are waiting to board the plane. তারপরে আমরা কি দেখতে পাচ্ছি যে সব ধরনের ফর্মালিটি কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এবং সব ধরনের ফর্মালিটি শেষ হয়ে যাওয়ার পর তারা কিন্তু এখন প্লেনে ওঠার জন্য কি করছে, অপেক্ষা করছে। তারা প্লেনে ওঠার জন্য অপেক্ষা করছে। এবার আমরা দেখি যে প্লেনে ওঠার পর বেসিক্যালি কি হয়। মিতা, জারা and her parents board the plane after their row number is announced. তাদের আমরা জানি প্লেনে যারা আমরা গিয়েছি বা ভ্রমণ করেছি, প্লেনে কিন্তু যাওয়ার সময় আমাদের রো নাম্বার অ্যানাউন্স করে দেয় যে আপনার কত নাম্বার রোতে আপনার সিটটা আছে। তো এরকম রো নাম্বার অ্যানাউন্স করে দেওয়ার পর বেসিক্যালি কিন্তু মিতা, জারা এবং তাদের প্যারেন্টস তারা কিন্তু প্লেনে উঠলো এবং প্লেনে ওঠার পর মিতা গেটস আ উইন্ডো সিট। মিতা হচ্ছে একটি উইন্ডো সিট পেয়েছে। উইন্ডো সিটে যদি আমরা ভয় না পেয়ে থাকি বা আমাদের যদি আসলে হৃৎপিণ্ড জাতীয় কোনো সমস্যা না থাকে, হার্টের যদি প্রবলেম না থাকে, তাহলে উইন্ডো সিট অনেক মজা।
উইন্ডো সিটে বসে আপনি একদম মানে মেঘ টেক সবকিছু দেখতে পাচ্ছেন। হ্যাঁ, অন্যরকম একটা ফিল হবে আপনার ভেতর। তো মিতা ঠিক সেই ফিলটাই হয়তো বা পেয়েছিল, কারণ সে উইন্ডো সিট পায়, জানালার পাশের সিটটা হচ্ছে সে পায়। এরপর হচ্ছে হার সিট নাম্বার ইজ F23C। প্লেনে এরকম প্রত্যেকটা সিট নাম্বার থাকে, এরকম ভাবে মিতার সিট নাম্বারটা ছিল F23C। যারা সিটস বিসাইড অন অ্যান আইল সিট, এবং হচ্ছে যারা বসেছিল একটা আইল সিটের পাশে, অ্যান্ড হার প্যারেন্টস সিট বিহাইন্ড দেম, এবং যারার প্যারেন্টস বসেছিল ঠিক তার পেছনের সিটে। আমরা আশা করছি এ পর্যন্ত বুঝতে পেরেছি, আমরা বুঝে গেলাম যে তারা তাদের হচ্ছে প্যাসেঞ্জার লাউঞ্জ থেকে তারা সিকিউরিটি চেকিং এর মধ্য দিয়ে তারা কিন্তু সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে তারা এখন প্লেনে উঠলো, প্লেনে উঠে বসেছে, প্লেন এখনো ছাড়েনি, বাট প্লেন ছেড়ে দেবে। প্লেন ছেড়ে দেওয়ার পর তারা কোথায় যাচ্ছে? তারা কিন্তু যাচ্ছে থাইল্যান্ডে। সো এই পুরো জার্নিটা নিয়ে কিন্তু আমরা এই ইউনিটটাতে করছি। সো আজকে আমাদের এই জার্নির 4 নম্বর পার্ট আমরা অলরেডি শেষ করলাম, এবং আগামী ক্লাসে আমরা 5 নম্বর পার্টে দেখবো যে আসলে এই জার্নিটা কিভাবে স্টার্ট হলো, প্লেনটা কিভাবে ছাড়লো, বা কিভাবে তারা থাইল্যান্ডে পৌঁছালো, বা পৌঁছে সেখানে তারা কি করলো। আশা করছি এই পর্যন্ত আপনারা প্রত্যেকে খুব ভালোভাবে সুন্দরভাবে বুঝতে পেরেছেন। যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা একটা পোল দেখব। আমি পোলটা অলরেডি লঞ্চ করে দিয়েছি আপনাদের সামনে, আপনারা সবাই একটু পোলটাতে অ্যান্সার করবেন। দেখুন, আমাদের ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে ওয়্যার ডিড মিতা, যারা, মিস্টার এন্ড মিসেস ইসলাম অল সিট, তারা কোথায় বসেছিল? রেস্টুরেন্টে বসেছিল, কফি শপে বসেছিল, লাউঞ্জে বসেছিল, নাকি এয়ারপোর্টে বসেছিল? এরপর দেখুন, why do officials who check the baggage sometimes seize or and throw things away? এটা কি হবে? কিসের জন্য তারা এই বিভিন্ন জিনিসগুলো তারা সিজ করে নেয় এবং এটাকে বাইরে ফেলে দেয়? ফর ক্যারিং ইলিগাল থিংস, ফর দেয়ার কান্ট্রি, ফর দেয়ার উইশ, ফর সিকিউরিটি রিজনস। আপনারা অ্যান্সার দিয়েছেন, প্রত্যেকেই অ্যান্সার দিয়ে দিয়েছেন, প্রত্যেকের অ্যান্সার আমি পেয়ে গেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি পোলটাকে এন্ড করে দিচ্ছি। ওকে, আমি আপনাদের সাথে এবার রেজাল্টটা শেয়ার করছি। নিশ্চয়ই আপনারা সবাই রেজাল্টটা দেখতে পাচ্ছেন। প্রথম যে কোশ্চেনটা ছিল, ওয়্যার ডিড মিতা, যারা, মিস্টার এন্ড মিসেস ইসলাম অল সিট, আপনারা এখানে 50% অ্যান্সার দিয়েছেন। 50% দিয়েছেন এয়ারপোর্ট, 50% দিয়েছেন লাউঞ্জ। আসলে আমরা কিন্তু একদম প্রথমে পড়েছি তারা কিন্তু প্যাসেঞ্জার লাউঞ্জে বসেছিল। তাদের ইমিগ্রেশনের যে সিস্টেমগুলো সব কমপ্লিট হওয়ার পর, ইমিগ্রেশনের ফর্মালিটিস গুলো কমপ্লিট হওয়ার পর তারা কিন্তু প্যাসেঞ্জার লাউঞ্জের মধ্যে বসেছিল, তারা কিন্তু এয়ারপোর্টে বসে নেই। এয়ারপোর্টের পরে কিন্তু অনেকগুলো স্টেপ থাকে, সে সমস্ত স্টেপ গুলো কিন্তু তারা কমপ্লিট করে এখন প্যাসেঞ্জার লাউঞ্জে বসে আছে, তারা প্লেনে উঠবে তাই। সো এখানে অ্যান্সারটা হবে লাউঞ্জ, তারা লাউঞ্জে অপেক্ষা করছে প্লেনে ওঠার জন্য। সো এখানে কারেক্ট অ্যান্সারটা লাউঞ্জ হবে। যারা লাউঞ্জ দিয়েছেন তাদের অ্যান্সারটা অ্যাবসলিউটলি কারেক্ট। ওকে, এবার 2 নাম্বারটা হচ্ছে why do officials who check the baggage sometimes seize and throw things away? এখানে 25% অ্যান্সার দিয়েছেন ফর ক্যারিং ইলিগাল থিংস, আর 75% অ্যান্সার দিয়েছেন ফর সিকিউরিটি রিজনস। এখানে অ্যাকচুয়াল অ্যান্সারটা হবে বা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা হবে সিকিউরিটি রিজন। এটা আমরা প্যাসেজেও পড়েছি, সিকিউরিটি রিজন, যে তাদের নিরাপত্তা জনিত কারণে। ঠিক আছে, কারণ আপনি এটার মধ্যে ইলিগাল থিংস ক্যারি করছেন নাকি অন্য কিছু ক্যারি করছেন, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। এটা সম্পূর্ণ পরবর্তী ব্যাপার বা সম্পূর্ণ পরের জিনিস। আগে এট ফার্স্ট হচ্ছে আপনার কান্ট্রির যে নিরাপত্তা বা আমাদের এয়ারপোর্টের যে নিরাপত্তা, এয়ারপোর্টের যে সিকিউরিটি, এই এয়ারপোর্টের সিকিউরিটির স্বার্থে বেসিক্যালি তারা এই কাজগুলো করে থাকে, তাদের নিজেদের সিকিউরিটির স্বার্থে, যাতে করে আমরা যারা বাইরের কান্ট্রিতে যাচ্ছি তারা যাতে কোনো প্রকার কোনো ইলিগাল জিনিস আমরা যাতে ক্যারি করতে না পারি। ঠিক আছে, সো এখানে মেইন মানে একদম কারেক্ট অ্যান্সারটা হবে হচ্ছে ফর দেয়ার সিকিউরিটি রিজনস, নিরাপত্তাজনিত কারণে তারা বেসিক্যালি এই বিভিন্ন 100 ml এর উপরে কোনো কিছু নিলে তারা এগুলো সিজ করে দেয়, বাজেয়াপ্ত করে দেয়, বা এগুলোকে তারা বাইরে ফেলে দেয়। বা মেটাল জাতীয় কোনো কিছু আমরা নিতে পারবো না, মেটাল জাতীয় কোনো কিছু নিলে সেটাকেও হয়তো তারা সিজ করে নেয়। ঠিক আছে, এই ধরনের বেশ কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে। এটা শুধুমাত্রই তাদের নিরাপত্তাজনিত কারণে বা সিকিউরিটির কারণে। সো আশা করছি আমরা এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছি, এবং অ্যান্সার গুলো আমি আপনাদের বলে দিয়েছি। অ্যান্সার গুলো আপনারা সুন্দর মতো করে সবাই মিলিয়ে নেবেন। ওকে, এবার আমরা একটু হোমওয়ার্কটার দিকে দেখব যে আমাদের হোমওয়ার্কটা বেসিক্যালি কি রয়েছে আজকের ক্লাসের। আচ্ছা, আমাদের হোমওয়ার্কটা দেখুন। আচ্ছা,
এখানে তিনটে প্রশ্ন রয়েছে। হু হ্যাড আ স্মল লিপ জেল ইন দ্য হ্যান্ড লাগেজ, why are liquid gel or cream not allowed on board a plane, what was the seat number of Mita। আমরা ইচ্ছা করলে এগুলোকে লিখে নিতে পারি অথবা অন্য কোনো ডিভাইস দিয়ে ছবি তুলে নিতে পারি বা স্ক্রিনশটও আমরা নিতে পারি, অথবা আমাদের ফেসবুক লাইভে ভিডিওটা রেকর্ডেড অবস্থায় থেকে যাবে জার্গো ফাউন্ডেশনের পেজে, সেখান থেকেও আমরা দেখে নিতে পারি। উই হ্যাভ সো মেনি ওয়েজ টু গেট আওয়ার হোমওয়ার্ক। ঠিক আছে, আমাদের এই হোমওয়ার্কটা পাওয়ার জন্য কিন্তু অনেকগুলো ওয়ে আছে, তো টেনশনের একদমই কারণ নেই। এবং আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে, নোটিশটা আমি একটু এক কথায় ছোট্ট করে বলে দিচ্ছি। আগামীকাল থার্সডেতে আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের বাবা মা বা প্যারেন্টস যারা আছেন, আমরা প্রত্যেকের প্যারেন্টসদেরকে সাথে নিয়ে আমরা একটু আমাদের স্ক্রিনের সামনে বসবো। আগামীকাল আমাদের প্যারেন্টসদের সাথে বা আপনাদের প্যারেন্টসদের সাথে আমাদের ছোট্ট একটা মিটিং এর মতো রয়েছে, আমরা একটু প্যারেন্টসদের সাথে কথা বলবো। সো আগামীকাল অবশ্যই আপনারা কিন্তু আপনাদের প্যারেন্টসদেরকে সাথে নিয়ে আসতে ভুলবেন না। কি আমাদেরকে প্রত্যেকের মনে থাকবে এই কথাটা? আমরা কিন্তু আগামীকাল ক্লাস টাইমে আমাদের প্যারেন্টসদেরকে অবশ্যই সাথে নিয়ে আসবো। ঠিক আছে, সো আমরা চলে যাচ্ছি পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাদ বাকি কথা আমরা নেক্সট ক্লাসে মিসের কাছ থেকে শুনে নেব। আল্লাহ হাফেজ। কেমন আছি আমরা সবাই? ভালো আছি? ওকে, আমিও ভালো আছি। কি প্যারেন্টস মিটিং এর কথা শুনে কি ভয় লাগছে নাকি আপনাদের? আবার ভয় লাগছে না তো? আমার কিন্তু এরকম হতো যখন প্যারেন্টস মিটিং থাকতো, যদি কোনো রেজাল্ট আল্লাহর মধ্যে খারাপ হয়নি কখনো, একটু নাম্বার কম বেশি হতো, আমার তো মানে দূর দূর শুরু হয়ে যেত। আল্লাহ কি জানি বলে, টিচার কি জানি বলে। মানে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণই নেই। আপনাদের প্যারেন্টসদের সাথে স্যার বা মিস যে কোনো হোক একজন, আমরা যে আমাদের যে পুরো প্রসিডিওরটা বা সামনে আরো আমরা কিভাবে আমাদের ক্লাসগুলো এগিয়ে নিব, তারপরে নতুন যে রুটিন বা শিডিউল আছে সেগুলো নিয়ে একটু কথাবার্তা হবে। ঠিক আছে, তাহলে আমাদের মনে থাকবে তো কালকে আমাদের সাথে কাদের পার্টিসিপেশন দরকার? প্যারেন্টসদের, রাইট? করা যাবে এইটুকু হেল্প, আমাদের সহযোগিতা করা যাবে? গ্রেট, ওকে। তাহলে আমি আজকে আর কথা না বাড়িয়ে আজকে আমাদের যে পাঠ্য বই আছে বা আমাদের যে আজকে পাঠ কর্মসূচি আছে সেখানে আমরা চলে যাব। ইতিমধ্যে দেখছি লাইভেও আমাদেরকে অনেকেই জয়েন করেছে। তো আপনারা যারা আমাকে লাইভে জয়েন করেছেন তারা তো আমার সাথে সরাসরি যুক্ত হতে পারছেন না, তারা কি করবেন? তারা হচ্ছে গিয়ে আমাদের সাথে লাইক, কমেন্ট আর শেয়ারের মাধ্যমে যুক্ত থাকবেন। ওকে, আচ্ছা আজকে কি করব আমরা? আজকে আমরা নতুন একটা টপিক শুরু করতে যাচ্ছি, তাই না? কালকে আমরা কি করেছিলাম? কালকে আমরা বাংলাদেশের অর্থনীতি, যেটা আমরা প্রায় 3 সপ্তাহ ধরে আলোচনা করেছিলাম, সেটা সমাপ্তি হয়েছে। তো আজকে আমরা নতুন অধ্যায় চলে যাচ্ছি। তো আমরা কি সবাই রেডি? আমাদের সবাই কি বই খাতা খোলা আছে? গ্রেট। তাহলে আমি আপনাদের সাথে একটি স্ক্রিন শেয়ার করছি। স্ক্রিনটা দেখা গেলে আমাকে থামস আপ দিবেন। ওকে, স্ক্রিনটা দেখা যাচ্ছে, রাইট? হ্যাঁ, আচ্ছা। তাহলে এই পর্যায়ে আমরা আলোচনা করব কি নিয়ে? আমাদের সপ্তম অধ্যায়, যে অধ্যায়টির নাম হচ্ছে রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবেন, মানে আপনাদের কি মনে হয় যে রাষ্ট্র কাকে বলে? রাষ্ট্র কি? এনিওয়ান? মানে কি মনে হচ্ছে রাষ্ট্র জিনিসটা কি? মানে রাষ্ট্র নামটা শুনলে আমাদের মাথায় আসলে কি চিন্তা ভাবনা আসে? যেমন আমার আগে কি হতো, রাষ্ট্র যখন নামটা শুনতাম আমার হয় হয় খালেদা জিয়ার কথা মাথায় আসতো, নাহলে শেখ হাসিনার কথা মাথায় আসতো। তোমাদের কি এরকম কিছু মনে হয় যে রাষ্ট্র রাষ্ট্র মানে জিনিসটা কি? বলতে পারবে কেউ? আচ্ছা, ওকে, আনিকা হাত তুলেছে। হ্যাঁ আনিকা, আমি তোকে আনমিউট করে দিচ্ছি। দেখো তোমার কাছে একটা নোটিফিকেশন গেছে। হ্যাঁ, এবার তুমি আমাকে বলো তোমার মাথায় কি আসছে? রাষ্ট্র একজন রাষ্ট্রপ্রধান থাকে রাষ্ট্র চালাতে, এবং রাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকে, সার্বভৌমত্ব। আচ্ছা, থ্যাংক ইউ আনিকা।
তুমি তো আমার থেকে ব্রিলিয়ান্ট, তাও তো তোমার মাথায় এত কিছু আসছে, আমি তো মানে কিছুই বুঝতাম না। আমার কাছে ফার্স্ট অফ অল যেটা হতো যে মানে এই যে সমাজ চ্যাপ্টারটাই মানে বিষয়টাই খুব জটিল মনে হতো, ঠিক আছে। কিন্তু আমি করতাম কি জানো, আমি প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে 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 বোঝার চেষ্টা করতাম, আর আমি খুব মজা করে পড়তাম, যেটা আমি সবসময় চেষ্টা করি যে তোমাদেরকে ঠিক সেভাবে জিনিসগুলা বোঝানোর জন্য। ওকে, সামিউ তুমি কি কিছু বলতে চাচ্ছ? আচ্ছা, আমি তোমাকে আনমিউট করছি। তোমার কাছে নোটিফিকেশন গেছে একটা, এটা একসেপ্ট করলে তুমি আমার সাথে কথা বলতে পারবে। হ্যাঁ সামিউট, শুনতে পাচ্ছি তোমাকে, বলো। হুম রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। আচ্ছা ঠিক আছে, সামিউট বলছে যে রাষ্ট্র একটি প্রতিষ্ঠান বা রাজনৈতিক প্রতিষ্ঠান। হ্যাঁ ঠিক আছে, আমরা সামিউদের অ্যান্সারটাও নিয়ে নিচ্ছি, আমরা আনিকার অ্যান্সারটাও নিয়ে নিচ্ছি। হ্যাঁ অবশ্যই রাষ্ট্র একটি প্রতিষ্ঠান, কিন্তু কি আছে, যেরকম আনিকা বলছিল ওর কিছু বৈশিষ্ট্য আছে। তাহলে চলো জানা যাক যে রাষ্ট্র বলতে আসলে কি, বা রাষ্ট্রের যে প্রপার সংজ্ঞাটা সেটা আসলে কি হতে পারে। তোমরা চাইলে এটা লিখেও নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যেটা তোমাদের সুবিধা। ওকে, দেখো কি লেখা আছে। রাষ্ট্র বলতে এমন একটি রাজনৈতিক সংগঠন, প্রতিষ্ঠান না, আমরা বলবো সংগঠন, ঠিক আছে। প্রতিষ্ঠান হচ্ছে ইনস্টিটিউশন। আচ্ছা, এমন একটি রাজনৈতিক সংগঠনকে বোঝায় যা কোনো একটি ভৌগোলিক এলাকা ও তথ্য সংশ্লিষ্ট এলাকার জনগণকে নিয়ন্ত্রণ করার সার্বভৌম ক্ষমতা রাখে। আমি দেখছি ইতিমধ্যে অনেকে লিখে নিচ্ছ তোমরা। তাহলে কি এটা হচ্ছে এক ধরনের রাজনৈতিক সংগঠন যা কি একটি ভৌগোলিক এলাকা, মানে কি রাষ্ট্রের অবশ্যই একটি কি থাকবে, নির্দিষ্ট এলাকা থাকবে, ও তথ্য সংশ্লিষ্ট এলাকার জনগণ, এবং ওই ভৌগোলিক এলাকায় যে জনগণটা থাকছে তাদেরকে নিয়ন্ত্রণ করার যে সার্বভৌম ক্ষমতা রাখে, সেটাই কি রাষ্ট্র। ডান। ওকে, তাহলে এখন আমাকে একটা জিনিস বলবে তোমরা, মনে করো স্কুল বা বিদ্যালয় বা কলেজ, এটাও কি একটা প্রতিষ্ঠান, তাই না? এটা তো একটা প্রতিষ্ঠান। আচ্ছা, এখন এই যে প্রতিষ্ঠান, এটা কি মানে একদম একটা নাম থাকলো, একটা লেভেল থাকলো আর প্রতিষ্ঠান হয়ে গেল? মনে করো এ স্কুল, এটার জন্য কি লাগবে? সর্বপ্রথম একটা কি, একটা জায়গা থাকবে না? এই যে তোমরা একটা স্কুলে যাচ্ছ, যদি কোনো জায়গা না থাকতো তাহলে কি এটা হতো? হতো না। বা আমরা যদি এখন যে ক্লাস করছি জুমের মাধ্যমে, এটাও কি একটা প্ল্যাটফর্ম, তাই না? এই প্ল্যাটফর্মটা কিসের? জুমের মাধ্যমে আমরা ক্লাস করছি। ঠিক সেভাবেই রাষ্ট্র সাধারণত এক গুচ্ছ প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত, ঠিক আছে। রাষ্ট্র কি হচ্ছে? রাষ্ট্র হচ্ছে একগুচ্ছ প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত। আর এটা কি, এটা হচ্ছে এক ধরনের রাজনৈতিক সংগঠন। তাহলে আমরা দেখি যে রাষ্ট্র হতে হলে বা একটা রাষ্ট্রের মধ্যে কি কি উপাদান থাকা অত্যাবশ্যকীয়। প্রথমেই আমাদের কি লাগবে? ভূমি, রাইট? যদি কোনো জায়গা না থাকে বা স্পেস না থাকে, তাহলে এই যে রাষ্ট্র বা সরকার বা জনগণ তারা কোথায় থাকবে? তারপরে দ্বিতীয় উপাদানটি হচ্ছে কি, আমাদের জনগণ, যেটা কি রাষ্ট্রের সংজ্ঞাতেই বলা আছে যে রাষ্ট্রে কি এক ধরনের ভৌগোলিক এলাকা এবং তত সংশ্লিষ্ট কি থাকে, সেখানে জনগণ থাকে। আর কি থাকতে পারে? আর থাকবে একজন সরকার। সরকারের কাজ কি, এই যে এতগুলা জনগণ, এক একজন জনগণের কি হয়, ভিন্ন ভিন্ন জনগণের ভিন্ন ভিন্ন মত থাকে, কিন্তু সবার মতানুসারে কি হচ্ছে, একজন সরকার গঠিত হচ্ছে। আর এই সরকার কি করছে, দায়িত্ব পালন করছে কিসের, এই যে তার দেশে যে নাগরিক গুলা আছে সেই নাগরিকের দেখাশোনা করা, কার কোথায় প্রবলেম হচ্ছে সেটা আইডেন্টিফাই করা, সহ আরো বিভিন্ন প্রবলেমের সলিউশন করা। কিন্তু এখন বলো, সরকারের হাতে যদি ক্ষমতাই না থাকে, তাহলে কি সে একটি দেশ বা দেশের মানুষকে কন্ট্রোল করতে পারবে? পারবে না। তাহলে সেটার জন্য কি দরকার হচ্ছে? সেটার জন্য দরকার হচ্ছে সার্বভৌমত্ব। এবং বাংলাদেশে কি আছে, সার্বভৌমত্ব রক্ষা পরিষদ বলে একটি কমিটিও আছে। তাহলে এই পর্যায়ে আমরা জানলাম রাষ্ট্রের উপাদানগুলো কি কি। তোমরা সুন্দর করে খাতার মধ্যে এটা লিখে নাও, রাষ্ট্র লিখে উপাদানগুলোর নাম নিচে নিচে লিখে নিবে। প্রথমটা হচ্ছে আমাদের ভূখণ্ড হবে, দ্বিতীয়তে লিখবে জনসমষ্টি, তৃতীয়তে লিখবে সরকার, এবং চতুর্থতে লিখবে সার্বভৌমত্ব। আর এর মধ্যে যারা ফেসবুকে আমার সাথে জয়েন করেছো, তোমরাও চাইলে এটা তুলে নিতে পারো, আর যদি এখন না তুলতে চাও শেয়ার করে তোমাদের টাইমলাইনে লিখে দিতে পারো।
ওকে, আমরা দেখছি সবাই তুলে নিচ্ছে। তুলতে পারলে কোনো সমস্যা নেই। আমাদের এই ভিডিওটা যদি তোমরা আবার দেখো পুনরায়, তাহলে কি করবে, তোমরা আরো সুন্দর করে এটা বুঝতে পারবে। ওকে, তাহলে এই পর্যায়ে আমরা রাষ্ট্রের একটি উপাদান যেটা নাকি সরকার, সেটা নিয়ে আলোচনা করব। তাহলে চলো জানা যাক সরকার কি। ওকে, সরকার বা গভর্নমেন্ট হলো কি, কোন দেশের সর্বোচ্চ সংস্থা ও কর্তৃপক্ষ যার মাধ্যমে দেশটির শাসন কার্য পরিচালিত হয়, যেটা আমি একটু আগে কি করলাম তোমাদের বুঝিয়ে দিলাম। তোমরা চাইলে এই সংজ্ঞাটা তুলে নিতে পারো। সরকার হলো কোন দেশের সর্বোচ্চ সংস্থা ও কর্তৃপক্ষ যার মাধ্যমে কি হচ্ছে, দেশটির শাসন কার্য পরিচালিত হচ্ছে। বা আমরা এরকমও বলতে পারি, সরকার হচ্ছে রাষ্ট্রের মূল কি, চালিকা শক্তি। ঠিক আছে, সরকার হচ্ছে রাষ্ট্রের মূল চালিকা শক্তি। ওকে, যদি আপনাদের লেখা হয়ে গিয়ে থাকে আপনারা কি করবেন, আমাকে থামস আপ দেখাবেন। গ্রেট, আমাকে অনেকে থামস আপ দেখাচ্ছেন, ধন্যবাদ সবাইকে। তাহলে চলো আমরা চলে যাই কিসে, রাষ্ট্রের শ্রেণী বিভাগে। আমরা কি জানি, এক এক দেশের এক এক ধরনের কি হচ্ছে সরকার ব্যবস্থা আছে, তাই না? তাহলে এই পর্যায়ে আমরা দেখি যে এই যে সরকার ব্যবস্থাকে আসলে কয় ভাগে বিভক্ত করা যাচ্ছে। দেখো এই চার্টটা তোমাদের তুলতে হবে না, এই চার্টটা তোমাদের পাঠ্য বই দেওয়া আছে, আমি এটা সেখান থেকে নিয়েছি। মূলত সরকারকে কয় ভাগে ভাগ করা যায়, দুই ভাগে। প্রথমটি হচ্ছে গণতন্ত্র এবং পরেরটি হচ্ছে কি, একনায়কতন্ত্র। ওকে, এবার দেখো গণতন্ত্রকে আবার কয় ভাগে ভাগ করা যাচ্ছে, দুই ভাগে। প্রথমটি হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র আর প্রজাতন্ত্র। আবার নিয়মতান্ত্রিক রাজতন্ত্রকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে কি যুক্তরাষ্ট্রীয়, অপরটি হচ্ছে এককেন্দ্রিক। অপরদিকে প্রজাতন্ত্র দেখি আমরা, প্রজাতন্ত্র দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে সংসদীয় সরকার, অপরটি কি, অপরটি হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। সংসদীয় সরকার আবার দুই প্রকার, একটি হচ্ছে যুক্তরাষ্ট্রীয় বা এককেন্দ্রিক, এবং রাষ্ট্রপতি শাসিত সরকার হচ্ছে কি, সেটা হচ্ছে দুই প্রকার, যুক্তরাষ্ট্রীয় এবং এককেন্দ্রিক। এবার আমাকে বলেন, আপনাদের কাছে কি ব্যাপারটা একটু জটিল মনে হচ্ছে না? এই যে সরকার, ওটাকে আবার ভাগ করা হলো, একনায়কতন্ত্র আবার গণতন্ত্র, আবার গণতন্ত্রকে ভাগ করছে করছে করছে, তাই না? একটু জটিল মনে হচ্ছে, কিন্তু কোনো সমস্যা নেই, আমরা পার্ট বাই পার্ট প্রত্যেকটা নিয়ে কি করবো এখন আলোচনা করব। ওকে, তাহলে আমরা শুরু করছি আজকে গণতন্ত্র দিয়ে। ওকে, গণতন্ত্র কি, দেখো গণতন্ত্র বলতে কোন জাতি রাষ্ট্রের অথবা কোন সংগঠনের এমন একটি শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে কি হচ্ছে, যেখানে নীতি নির্ধারণ বা সরকারি প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেক নাগরিক বা সদস্যের সমান ভোটাধিকার থাকে। মানে একদম সহজ কথায় বলতে হচ্ছে, সেটা হচ্ছে এরকম একটা মানে প্রক্রিয়া বা শাসন ব্যবস্থা যেখানে কি থাকবে, যেখানে নাগরিকদের ভোট দেওয়ার ক্ষমতা থাকবে, স্বাধীনভাবে মতামত প্রকাশ করার কি থাকবে ক্ষমতা, বা স্বাধীনভাবে মতামত প্রকাশ করার ক্ষমতা থাকবে। আমরা বলতে পারি যে গণতন্ত্রে আইন প্রস্তাবনা প্রণয়ন ও তৈরির ক্ষেত্রে সকল নাগরিকের অংশগ্রহণের সমান সুযোগ রয়েছে, যা সরকারি বা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে হয়ে থাকে। তাহলে একনায়কতন্ত্র কি, এই ব্যক্তিকে কি আমরা সবাই চিনি? চিনি আমরা এই ব্যক্তিকে? কারা কারা চিনি একটু হাত তুলি। আচ্ছা, আমি এবার যে কোনো একজনকে জিজ্ঞেস করব যে এই যে মহান ব্যক্তি, তার নামটা কি, কে বলতে পারবে? কেউ বলতে পারবে না তার নাম? ওকে, সামিউদ বলতে চাচ্ছে, সামিউদের কাছে চলে যাই। হ্যাঁ সামিউদ, তুমি আমাকে বলো নাম কি? হিটলার। হিটলার। হিটলার, হিটলার, আচ্ছা হিটলার। আমরা কথায় কথায় বলি না হিটলারই করছো কেন, এটা করছো কেন, সেটা করছো কেন। এখন আমরা কেন কথায় কথায় হিটলারই বলি বা কেন এটা করি, এটার ব্যাপারে কিন্তু আমরা এখন খুব ইজিলি জানতে পারবো। তাহলে একনায়কতন্ত্র মনে হলে কিন্তু তোমাদের মাথায় তো হিটলারের ছবিটা চলে আসবে এরপরে, ঠিক আছে? তাহলে চলো দেখি হিটলার এমন কি করেছিল যে ওর যে শাসন ব্যবস্থাটা সেটা একনায়কতন্ত্র ছিল, বা এভাবেও বলতে পারো যে একনায়কতন্ত্র শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যটা আসলে কি। এক কাজে কিন্তু দুই কাজ হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো, একনায়কতন্ত্র যেটা হচ্ছে গণতন্ত্রের বিপরীত ধর্মীয় শাসন ব্যবস্থা, এক নেতা এক দেশ একজনের হাতে ক্ষমতা, এর নামই হচ্ছে একনায়কতন্ত্র।
এক নেতাও একজনই থাকবে, দেশও একজন থাকবে, এবং ক্ষমতা কি একজনের হাতেই থাকবে। কোনো ভোটাভুটির সুযোগ নাই, এই যে তোমরা জাল ভোট দাও এটা সেটা কোনো দরকার নাই, আমি নেতা আমি সব, ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, তারপর হচ্ছে কি রাষ্ট্রের সকল ক্ষমতা একজনের হাতে ন্যস্ত থাকে। তাহলে আমরা একনায়কতন্ত্রের সংজ্ঞাটা এভাবে দিতে পারি, যেটা হচ্ছে একনায়কতন্ত্র হচ্ছে এমন শাসন ব্যবস্থা যাতে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা একজন ব্যক্তির হাতেই ন্যস্ত থাকে। এই শাসন ব্যবস্থায় আইনসভার অস্তিত্ব নেই বলে শাসনকর্তা কি করছে, তার খেয়াল খুশি মতো দেশ পরিচালনা করতে পারছে। এর ফলে অধিকাংশ ক্ষেত্রে মানবাধিকার কি হচ্ছে, লঙ্ঘিত হচ্ছে। এই শাসন ব্যবস্থা মূলত কি স্বেচ্ছাচারমূলক, এর জন্য একে স্বৈরাচারী শাসনও বলা হয়ে থাকে। এখন যদি হঠাৎ প্রশ্ন আসে, একটা তোমাদের সিনারিও দিয়ে দিল, সিনারিও দিয়ে বললো যে এই যে স্বৈরাচারী শাসন এটা আসলে কোন ধরনের সরকার ব্যবস্থা, একনায়কতন্ত্র না গণতন্ত্র, তাহলে কিন্তু আমরা ইজিলি কি করতে পারবো, মনে করতে পারবো এটা হচ্ছে একনায়কতন্ত্র। মানে কি, দেখো নামের মধ্যে কিন্তু একটা বৈশিষ্ট্য লুকিয়ে আছে, কি হবে এখানে একজনই নায়ক থাকবে আর সেই কি করবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, হয়ে গেল একনায়কতন্ত্র। ভেরি ইজি। এখন আমাকে বলেন, এই যে এই পর্যন্ত বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়েছে? আমি কিন্তু আজকে খুব বেশি একটা টপিক নিয়ে আলোচনা করি নাই, আবার কিন্তু অনেক বেশি টপিক নিয়ে আলোচনা করেও ফেলেছি, তোমরা কিন্তু বুঝতে পারোনি। আজকে আমরা আলোচনা করেছি রাষ্ট্র নিয়ে, রাষ্ট্রের উপাদান নিয়ে, সরকার নিয়ে, সরকারের শ্রেণী বিভাগ, গণতন্ত্র, একনায়কতন্ত্র, টোটাল 6টা বিষয় নিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি আজকে আলোচনা করেছি। এগুলোর মধ্যে তোমাদের কি কোথাও কোনো প্রবলেম হচ্ছে বুঝতে? তাহলে আমার সাথে শেয়ার করতে পারো। ভেরি গুড। যদি না হয়ে থাকে তাহলে আমার একটা প্রমাণ লাগবে। প্রমাণের জন্য কি করতে হবে, তোমাদের একটা পোলে অংশগ্রহণ করতে হবে। So are we ready for that? Great. তাহলে আমরা এই দুইটা প্রশ্নের অ্যান্সার দিয়ে দিব এখন। রাষ্ট্রের উপাদান কয়টি, 2টি না 4টি? আর হচ্ছে প্রজাতন্ত্র সরকার কোন শ্রেণী বিভাগের অন্তর্গত? ওকে, সবাই সুন্দর করে অ্যান্সার দিয়ে দিয়েছে, এখন অনেকে দিচ্ছে। কেন এত কনফিউশন? কোনো সমস্যা নাই, আমরা কি করব, আমরা আবার সময় সুযোগ মতো আমাদের জাগো ফাউন্ডেশনের পেজে গিয়ে ভিডিওটা দেখে নিব আর বেশি বেশি করে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিব। ওকে, এই পর্যায়ে আমি পোলটা এন্ড করে দিচ্ছি। আমি একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, যেটার কারণ হচ্ছে যে রাষ্ট্রের উপাদান কয়টি, এখানে একটা 50-50 অ্যান্সার এসেছে। কেন, আমি একটু আগে বললাম না রাষ্ট্রের উপাদান হচ্ছে 4টি। কি কি? সেটা হচ্ছে ভূমি থাকতে হবে, ভূমির মধ্যে জনগণ থাকতে হবে, জনগণকে কন্ট্রোল করার জন্য সরকার থাকতে হবে, আর সরকারের কি দরকার, সার্বভৌমত্ব বা ক্ষমতা দরকার। ঠিক আছে, সরকার হচ্ছে প্রধানত 2 ভাগ। এই যে এই কনফিউশন গুলো যেন না হয় সেজন্য আমাদের কি করতে হবে, বাসায় বেশি করে পড়াশোনা করতে হবে। আর দ্বিতীয় প্রশ্নটি ছিল প্রজাতন্ত্র সরকারের কোন শ্রেণী বিভাগের অন্তর্গত, উত্তর হচ্ছে গণতন্ত্র। ওকে, এই পর্যায়ে আমি যেটা করব সেটা হচ্ছে তোমাদের একটা বাড়ির কাজ দিব। বাড়ির কাজটা আমরা সবাই তুলে নিব। আচ্ছা, সরকার হলো কোন দেশের সর্বোচ্চ সংস্থা ও কর্তৃপক্ষ যার মাধ্যমে দেশটির শাসন কার্য পরিচালিত করা হয়, একে রাষ্ট্রের মূল চালিকা শক্তি বলা হয়ে থাকে। তাহলে আমাদের লিখতে হবে সরকারের শ্রেণীবিভাগ, যেটা বইয়ে দেওয়া আছে, ছকের মাধ্যমে প্রকাশ করো, এবং গণতন্ত্র ও একনায়কতন্ত্র সরকার ব্যবস্থার মধ্যে পার্থক্য কি। বাড়ির কাজটি কি করা যাবে? গ্রেট। তাহলে এরপর আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত এখানেই শেষ হচ্ছে। তার আগে আমি তোমাদের নিউ টাইম টেবিলটা আবার একটু দিয়ে দিচ্ছি। আমরা সবাই একটু তুলে নিব, তুলে একটু মিসকে দেখাবো যে তুলেছি কিনা। যারা আগে তুলেছো তারা তো তুলেছোই, অনেকে নতুন আছে বা লাইভে যারা আজকে প্রথম জয়েন করেছে, তোমরাও কি করতে পারো, তুলে আমাকে দেখাতে পারো। সরি। ওকে, অনেকেই দেখাচ্ছে যে তারা এটা তুলে ফেলেছে। আমরা এটা কি করব, আমরা এই রুটিনটা সুন্দর করে তুলে আমরা যেখানে পড়তে বসি সেই জায়গায় সুন্দর করে এটা টাঙিয়ে রাখবো। তাহলে কি হবে, আমাদের ক্লাসগুলা মিস হবে না। ঠিক আছে, খেয়াল করে দেখবে আমাদের ক্লাস কিন্তু এখন 5 দিনের বদলে 3 দিনে চলে এসেছে, রবিবার, মঙ্গলবার এবং বুধবার, আর প্রতিদিন একই সময় 4টা 10-এ। আর যদি ফার্দার আমাদের টাইমিং এর আবার কোনো চেঞ্জ আসে, সেটার জন্য কি করতে হবে, সেটার জন্য আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখতে হবে আর বেশি বেশি করে শেয়ার করতে হবে। তাহলে আমি কাশফি আহমেদ এখন বিদায় নিচ্ছি। আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সুন্দর থাকবো। ধন্যবাদ সবাইকে।
আল্লাহ হাফেজ।